সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা পদ্য আফ্রিকা, যিনি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কাব্য সংকলন থেকে এই আফ্রিকা কবিতাটি নিয়েছেন। এই কবিতাটি পত্রকূট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতার স্থান পেয়েছে। আমরা সেখান থেকে আফ্রিকা কবিতাটি পেয়েছি। এই কবিতার মূল অংশে কবি বলতে চেয়েছেন যে আফ্রিকার যে কালো বর্ণের মানুষরা ছিলেন, সেখানের মানুষদের ওপর শ্বেতাঙ্গ জাতিদের যে নির্মম অত্যাচার এবং যে অকথ্য ভাষার যে গালিগালাজ তাদেরকে করা হয়েছিল, সেই ঘটনাকে কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আমাদের সামনে। কবিতার মূল পর্বে আমরা চলে আসি। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লিখেছেন। প্রথম স্তবকে আমরা দেখব, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ভ্রান্ত মানে এখানে দিশেহারা কথাটিকে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রথম দিকে আফ্রিকাকে একটি আলাদা করে স্থান দেওয়া হয়েছিল আমাদের ভূগোলের মহাদেশ হিসেবে। সেই দিশেহারা প্রাচীন যুগের স্রষ্টা মানে ঈশ্বর এখানে অসন্তুষ্ট হয়ে যেখানে নতুন সৃষ্টির পথে বাধা সৃষ্টি করছে, সেই ঘটনাকেই বলা হয়েছে। যেখানে ঈশ্বর বলতে চাইছেন যে ঘন ঘন তাকে বাধা দেয়া হচ্ছে একটি নতুন দেশকে উদ্ভাবন করার জন্য, তাই তিনি অধৈর্যে মাথা বারবার নাড়াচ্ছে। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এখানে বলা হয়েছে রুদ্র সমুদ্রের বাহু মানে সমুদ্রের ভাগ থেকে এখানে আফ্রিকাকে তুলে ধরা হয়েছে, মানে পৃথিবীর প্রাচ্য ভাগ থেকে আফ্রিকাকে যখন আলাদা করা হয়েছে তখন আফ্রিকাও কিন্তু একটা আলাদা মহাদেশ হিসেবে রূপান্তর হয়েছে। সেখানে গভীর জঙ্গলে চারিদিক ঘেরা আফ্রিকা, যেখানে আলো ঢুকতে পারে না, আলো খুব কম পরিমাণে, এখানে সূর্যের আলোকে উল্লেখ করা হয়েছে, তাই কৃপণ আলোর অন্তঃপুরে কথাটি উল্লেখ করা হয়েছে। আফ্রিকার জঙ্গলে ঘন অনেক বৃক্ষের সমাহার আছে, তাই জন্য এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। যেখানে আফ্রিকার জঙ্গল চারিদিকে খুবই নিভৃত মানে হচ্ছে চুপচাপ শান্ত, সেখানে দুর্গম রহস্য, আফ্রিকার জঙ্গল ছিল দুর্গম এবং অনেক চলাচলে বিঘ্ন করার মতন, যেখানে চারিদিকে জল স্থল এবং আকাশ দিয়ে ঘেরা। সেই দুর্বোধ এক মানে অশনি সংকেতের মতন সেই বর্বর জাতিরা যারা ইউরোপ থেকে এসে আফ্রিকাকে দখল করতে এসেছিল, সেই বর্বর জাতির দল এসে সেখানে আশ্রয় নিতে শুরু করেছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই যে প্রকৃতির অদৃষ্ট এক চেতনার যে মন, সেখানে বারে বারে এসে তোমাকে মন্ত্র দিয়ে জাগিয়ে তুলছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। এখানে বলা হয়েছে বিদ্রুপ করেছিল ভীষণকে, আফ্রিকাকে এই যে শ্বেতাঙ্গ জাতিরা ইউরোপের যে ঔপনিবেশিক দলগুলো এসে স্থায়ী নিয়েছিল, তাদের বাসস্থানকে গড়ে তুলেছিল, যে দখল করেছিল আদিবাসী গোষ্ঠীর মানুষগুলোকে, তাদের দিয়ে কৃতদাসের মতন অত্যাচার করেছিল, তাদেরকে বিদ্রুপ করা হয়েছে, তাদেরকে হাসানো হয়েছে, ঠাট্টা করা হয়েছে। তারা এক আলাদা ছদ্মবেশ নিয়ে এখানে স্থান পেয়েছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, এই দুর্দশা এই যে শঙ্কা তাদের মনে এক ভয়াবহ স্থান পেয়েছে যে তাদের কাছ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। এই দুন্দুভিনাদে কথাটির অর্থ হলো
যে দামামাকে বোঝানো হয়েছে, মানে কোনো বিশ্বযুদ্ধের আগে বা কোনো মহাযুদ্ধের আগে এক বাদ্যযন্ত্র বাজানো হতো, সেই বাদ্যযন্ত্রের কথাই এখানে বলা হয়েছে। সেই বাদ্যযন্ত্র যেমন প্রচণ্ড আওয়াজ করে কোনো ঘটনাকে নির্দেশ দেয়, এই কবিতার এখানে বলা হয়েছে প্রচণ্ড হুঙ্কারে প্রচণ্ড আওয়াজে সেই আফ্রিকার মানুষজনের থেকে যারা এসেছিলেন ঔপনিবেশিক দলগুলো, তারাও যেন এইভাবে আফ্রিকাকে ছিনিয়ে নিচ্ছেন। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা অর্থাৎ আফ্রিকার জঙ্গলের যে বন ছিল, জঙ্গল ছিল, সেখানে অনেক গাছ দিয়ে ঘেরা ছিল, তাই সে ঘোমটার নিচে, যেমন আগেকার দিনের মহিলারা ঘোমটার নিচে তাদেরকে মুখ লুকিয়ে রাখতো, সেরকম আফ্রিকার জঙ্গলও যেন চারিদিকে সেই গাছ দিয়ে ঘেরাই ছিল এক ঘোমটার মতন করে, যেখানে তাদের কেউ চিনত না, আফ্রিকাকে কেউ চিনত না। তারা মানব জাতির থেকে, মানব কুল থেকে অনেক দূরে ছিল, তারা অজানা ছিল। সেই অজানার পথ থেকে তাদেরকে যেন ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা কি এলো? লোহার শিকল দিয়ে, হাতকড়ি দিয়ে বেঁধে দিল সমস্ত আফ্রিকাকে। সেই মানুষদের ওপর প্রচন্ড অত্যাচার করতে তাদের এক পাও তারা পিছোপা হলো না। তারা যেন দম বন্ধ করে তুলছে, যেমন কারাগারে বন্দি করে রাখা হয় বিপ্লবীদের, সেইভাবে তাদেরকেও যেন বেঁধে রাখা হচ্ছে। যন্ত্রণায় তারা থাকতে পারছে না। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, নেকড়ে বাঘের যেমন তীক্ষ্ণ নখ, সেই আঁচড়ের মতন তাদের গায়ে সেই দুর্ভিক্ষ, সেই মর্মর অত্যাচার এক যেন তাদের গায়ে থুবড়ে পড়ছে, নখের মতন আঁচড় দিয়ে পড়ছে। এলো মানুষ ধরার দল, তারা যেন মানুষগুলোকে ধরতেই এসছে। আফ্রিকার যে বসবাসকারী মানুষরা ছিল, কালো বর্ণের যে মানুষরা ছিল, সেই মানুষদের যেন তারা ধরতেই এসছে। তাদেরকে তারা শান্তি দিতে আসেনি, তাদের থেকে সমস্ত কিছু কেড়ে নিতে এসছে। প্রকৃতির যে অসীম ভান্ডার এই আফ্রিকার জঙ্গলে লুকিয়ে আছে, সেগুলোও যেন তারা কেড়ে নিতে চাইছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আফ্রিকার জঙ্গলে যেহেতু সূর্যের আলো প্রবেশ করতে পারতো না, তারা নিজেদেরকে মনে করছে তারা অনেক বেশি গর্বে উৎফুল্ল হয়ে গেছে, তাই তাদের চোখ অন্ধ হয়ে গেছে, যেন তারা এক মহৎ কাজ করছে এই আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই কবিতার লাইনটিতে বলা হয়েছে যে যে সভ্য মানুষ জাতির তারা এই যে বর্বর অত্যাচারে আফ্রিকার মানুষদেরকে যেন নগ্ন করে দিয়েছে, তাদের পায়ের তলায় পিষে দিয়ে। সেই নগ্নতার কথা এখানে বোঝানো হয়েছে। তাদের যে নির্লজ্জ ব্যবহার আফ্রিকার মানুষদের প্রতি ছিল, সেই ব্যবহারকে তারা তুলে ধরেছে। আফ্রিকা মহাদেশ ছিল স্বাধীন, প্রথম দিকে ছিল আফ্রিকা মহাদেশ স্বাধীন, কিন্তু সে দেশ থেকে সম্পদ নিয়ে সেই যে বর্বর জাতিরা, যারা শ্বেতাঙ্গ জাতি ছিল, ইউরোপের ঔপনিবেশিক মানুষরা, তারা নিয়ে চলে গেছিল সেখান থেকে। কিন্তু সেই চলার পথে তারা এক রেলপথ তৈরি করেছিল আফ্রিকার ঘন জঙ্গলের উপর দিকে। সেই অরণ্যকেও কিন্তু তারা এই রেলপথ তৈরি করার সময় ধ্বংস করে দিয়েছিল। আফ্রিকাবাসীর চোখের জলে ও রক্তে এই ঔপনিবেশিকদের কোনো কিছুই হুরুকে ছিল না। তারা এই যে কাঁটা মারা জুতোর তলায় কথাটি বলা হয়েছে, তারা ঘন জঙ্গলে সাপের থেকে এবং কিছু পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য কাঁটা জুতো ব্যবহার করত। সে কাঁটা জুতোর মতোই সে আফ্রিকাবাসীর বুকের মধ্যে সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে উঠছিল। এই যন্ত্রণা তারা নিতে পারছিল না, সহ্যর অনেক বাইরে চলে গেছিল। সেই কাদার মধ্যে তাদের এই যে অশ্রু অর্থাৎ চোখের জল এবং তাদের যে চোখ দিয়ে যে গা থেকে যে রক্ত বেরোচ্ছিল,
সেটিও যেন কাদার মধ্যে দিয়ে মিশে যেতে শুরু করলো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তারা ইতিহাসকেও যেন বারবার অপমান করে চলে যাচ্ছে। এই আফ্রিকার মানুষদের উপর এত অত্যাচার যেন তারা সহ্য করতে পারছে না। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সমুদ্রের যে পারে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, যেখানে সমুদ্রের এক পারে আফ্রিকার জঙ্গলের মানুষদের উপর নির্মম অত্যাচার হচ্ছিল, সমুদ্রের অন্য পারে যেখানে ইউরোপের মানুষজনরা ছিল, সেখানে কিন্তু মন্দিরে মন্দিরে অর্থাৎ সমস্ত মন্দিরে ঠাকুরের আরাধনা হচ্ছে, দেবতাকে পূজা করা হচ্ছে এবং নতুনকে আহ্বান জানানো হচ্ছে, নতুন কোনো সৃষ্টিকে আহ্বান জানানো হচ্ছে সমুদ্রের অন্য প্রান্তে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা তাদের মন্দিরে গিয়ে সমস্ত দেবদেবীদের উপাসনা করতে শুরু করেছে। শিশুরাও কিন্তু মহা আনন্দের মায়ের কোলে খেলা করছে এই নতুন সৃষ্টিকে আহ্বান জানানোর জন্য। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। যখন শিশুরা মায়ের কোলেও খেলছিল, তখন কবির সঙ্গীতে অর্থাৎ সেই দেশের যে কবিরা ছিল তাদের গানের মধ্যে দিয়েও নতুনকে সৃষ্টির এক আহ্বান জানানো হচ্ছিল, যেন সুন্দরভাবে আরাধনা করে সেই নতুনকে আগমন জানানো হচ্ছিল। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। আজ পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিম পারের যে ইউরোপের যে দেশগুলো ছিল, সেখানে আজ এক প্রদোষকাল অর্থাৎ এখানে পশ্চিমের যখন ভয়ঙ্কর যে প্রবল অত্যাচার মানব জাতির ওপর করা হচ্ছিল, তখন ধ্বংসে বুকে লাঞ্ছনা নিয়ে এই আফ্রিকার মানুষদেরকে অত্যাচার করার যে ঘটনা বলা হচ্ছিল, সেই রুদ্ধশ্বাসে যেন প্রবলভাবে এক হাওয়ার মতন, দমকা হাওয়ার মতন এগিয়ে আসছিল সেই মানুষজনের কাছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এখানে গুপ্ত গহ্বর বলতে গোপন গুহাকে বোঝানো হয়েছে। পশুরা অর্থাৎ ইউরোপের যে শ্বেতাঙ্গ জাতিকে বোঝানো হয়েছে, যারা ঔপনিবেশিক দল নিয়ে আফ্রিকাতে এসে বাসস্থান করেছিল। তাদের এক অশুভ ধ্বনিতে ঘোষণা হলো অন্তিমকালে। তাদের এই যে অশুভ ইঙ্গিত আফ্রিকার যে মানুষজনদের ওপরে এক ভয়াবহ দানবতার মতন সৃষ্টি করলো, যেন সেটি তাদের অন্তিমকাল, শেষের দিন এলো। এসো যুগান্তরের কবি, আসুন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এসো যুগান্তরের কবিরা, একে একে সকল কবিরা চলে আসো। প্রাচীন যুগের এবং প্রাচ্য যুগের যে কবি, সেই কবিদের কথা এখানে বলা হয়েছে। সেই আসন্ন সন্ধ্যার, সেই সন্ধ্যার রশ্মিপাতে, সন্ধ্যার আলোর অর্থাৎ চাঁদের যে আলোতে তারা একে একে আসো, আমরা চলে আসি মহা মানবীর দ্বারে। তারাও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। এই মানহানা মানবীর দ্বারে যেখানে বলা হয়েছে, সে আফ্রিকার জঙ্গলের যে বর্বর জাতিরা কালো বর্ণের মানুষদের তাদেরকে অত্যাচারের কথা, যেখানে নাস্তিবাদীদের এক উত্থান হচ্ছিল, সেই উত্থানের কথা এখানে বোঝানো হয়েছে। যারা এই মানুষদের ওপর নির্মম অত্যাচারে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে সেখানে কৃতদাস রূপে তারা সেখানে ছিল। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তুমি আমাকে ক্ষমা করো, এই লাঞ্ছনা আমরা আর সহ্য করতে পারছি না। আফ্রিকার জঙ্গলের মানুষজনদের ওপর যে লাঞ্ছনা এবং বঞ্চনা, তাদের অকথ্য ভাষার যে সমস্যা তাদের মধ্যে দেখা দিয়েছিল, সেটা তারা আর সহ্য করতে পারছিল না। সভ্যতায় নিয়ে এসো এক আলোর আশা, আলোর পুণ্যবাণী, যেখানে মানুষকে এক নতুন রূপে আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দ্বারে তারা যেন ফিরে আসে। এই কবিতা সেটি কবি বলেছেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা এর আলোচনা নিয়ে অবশ্যই আসবো। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।